থ্রিলার স্টেশনে আপনাদের স্বাগত। 3D অডিও সঠিকভাবে পাওয়ার জন্য হেডফোনের লেফট আর রাইটটা একটু চেক করে নেবেন। যেমন আমি এখন আপনার বাঁ দিক থেকে বলছি, আর এই এখন আমি আপনার ডান দিক থেকে বলছি। যদি উল্টো শুনে থাকেন হেডফোনটা প্লিজ ঘুরিয়ে নেবেন। আর হ্যাঁ, আমাদের কথাবার্তা বাদ দিয়ে যদি শুধু গল্প শুনতে চান তাহলে সোজা স্কিপ করে যান 1 মিনিট 36 সেকেন্ডে। আজকে আপনারা শুনবেন লেখিকা সমজা দাসের লেখা একটি গোয়েন্দা গল্প। এই গল্পটি লেখিকার বিবর্ষণ সিরিজ থেকে নেওয়া থ্রিলার স্টেশনের একটি নতুন ডিটেকটিভ সিরিজের প্রথম গল্প। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে এই সিরিজের আরও বিভিন্ন গল্প আপনাদের জন্য নিশ্চয়ই থাকবে। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের ইউটিউব কমেন্ট বক্সে জানাবেন। আসুন শুনে নিই লেখিকা সমজা দাসের মুখ থেকে কিছু কথা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সমজা দাস। আপনারা শুনছেন থ্রিলার স্টেশন। আজকের গল্প যবনিকার অন্তরালে। এটি আমার বিবর্ষণ সিরিজের অন্তর্গত। বিবর্ষণ সিরিজের অনেক গল্প ইতোমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে ও পাঠকদের সমাদর লাভ করেছে। শুনতে থাকুন থ্রিলার স্টেশন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প যবনিকার অন্তরালে। দিল্লি পুলিশের তরুণ অফিসার রোহিত বিবস্বানের কাছে এসে বলল, স্যার, ফরেন্সিকের লোকজন এসে গেছে। ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্টস কিছু পাওয়ার চান্স নেই। ও খুঁজতে গেলে ঠকবাজতে গা উজাড় হবে। স্যার, এই ঠকবাজতে গা, এই কথাটার মানে কি স্যার? দূর বাবা, তুমি হলে গিয়ে এলাহাবাদী বামুনের পো। ঠকবাজতে গা উজাড় মানে তুমি কি বুঝবে ছোকরা? যাকগে, ফরেন্সিকের ছেলেদের ডাকো, ছুরিটাতে কিছু পাওয়া যায় কিনা দেখুক। ওটাকে সাবধানে তুলতে বলো। হ্যাঁ শিওর স্যার। যদিও আমি শিওর ওতেও কিছু পাওয়া যাবে না। বিবস্বান মাধবী শ্রীনিবাসনের মৃত শরীরটার দিকে তাকালো। চেয়ারের উপর বসে আছেন মাধবী, মাথাটা ঝুঁকে আছে সামনের দিকে। পেছনে ঘাড়ের ওপর একটা ছোট ছুরি আমূল বিঁধে আছে। চোখ দুটি খোলা, মেঝের ওপর নিবদ্ধ। ডান হাতটা পাশে ঝুলে আছে আর বাঁ হাতটা কোলের ওপর আলগোছে রাখা। পরনে লাল একরঙা শাড়ি। মঞ্চে যাজ্ঞসেনী নাটকের অভিনয় চলছিল। মাধবী অপেক্ষায় ছিল মঞ্চে প্রবেশের। মেকআপ সেরে গ্রিন রুমে পর্দার পিছনে রাখা খালি চেয়ারে বসেছিল সে। ঠিক সেই সময় তার ঘাড়ে ছুরিটা আমূল বিধিয়ে দিয়েছে কেউ। মঞ্চে তখন হস্তিনাপুরে পাশা খেলার দৃশ্যের অভিনয় চলছিল। বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীরা মঞ্চেই ছিলেন। গ্রিন রুমে কোনো লোক ছিল না। বিবস্বান হঠাৎ ছুরির ওপর ঝুঁকে পড়ল। কাঠের চেয়ারের ব্যাকরেস্টের ঠিক উপরে ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন। সামান্য পাতলা কাঠের চাকলা নিচে খসে পড়ে আছে। বিবস্বান নিচু হয়ে কাঠের চাকলাটা হাতে তুলতে গেল। সম্ভবত ছুরি চালাতে গিয়ে ছুরির আঘাতে খসে পড়েছে। উবু হয়ে ঝুঁকতেই জিনিসটা চোখে পড়ল বিবস্বানের। একটি ইংরাজি সি আকৃতির ছোট ধাতব টুকরো মাধবীর পায়ের কাছে পড়ে আছে। বস্তুটা সে হাতে তুলে নিল। ভুরুটা কুঁচকে গেছে তার। ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়ে পকেটে ঢোকালো। মেঝেতে ধারালো কিছু দিয়ে আঘাতের বেশ কিছু দাগ। ইতিমধ্যে রোহিত ফরেন্সিকের লোকদের নিয়ে ফিরে এসেছে। পুলিশের ফটোগ্রাফার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলছে। বিবস্বান নিঃশব্দে সরে গেল সেখান থেকে। গ্রিন রুমের চারদিকে ঘুরে ঘুরে দেখতে শুরু করল। গ্রিন রুমটা বেশ বড় সড়ো। এটা অনেক পুরনো একটা থিয়েটার হল, বয়স 100-র বেশি। কড়িকাঠের ছাদ অনেকটাই উঁচুতে। ছাদ থেকে লম্বা ডান্ডায় বৃদ্ধ ফ্যান অলস গতিতে ঘুরে চলেছে ঘটাং ঘটাং শব্দ করে, অত্যন্ত ধীর লয়ে। বিবস্বানের মনে হলো এই ফ্যান গীতার বাণীতেই বিশ্বাসী, শুধু কর্মেই তার অধিকার,
মা ফলেষু কদাচনা। ফলস্বরূপ বিন্দুমাত্র হাওয়া এসে পৌঁছচ্ছে না নিচে। পকেট থেকে রুমাল বের করে কপাল ও গলা মুছল বিবস্বান। তারপর এগিয়ে গেল দেওয়ালের দিকে। পেছনের দেওয়ালের গায়ে অনেক আংটা লাগানো, সম্ভবত নাটকের পোশাক ঝোলানোর জন্য। ব্যাকস্টেজ ও গ্রিন রুম জুড়ে বেশ কয়েকটি স্ট্যান্ড ফ্যান ছড়িয়ে ছিটিয়ে রাখা। রোহিত এগিয়ে এলো বিবস্বানের দিকে, জিজ্ঞাসা করল, স্যার বডি কি মুভ করবে? বিবস্বান অন্যমনস্কভাবে তাকালো রোহিতের দিকে, চোখে প্রশ্ন। রোহিত আবার জিজ্ঞেস করল, বডি নিয়ে যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাক। আমার যা দেখার ছিল দেখে নিয়েছি। ও হ্যাঁ স্যার, মাধবীর মোবাইল ফোনটা মিসিং আছে। সাইবার টিমকে কাজে লাগাও, ফোনটা কিন্তু দরকার। ওকে শিওর স্যার। মোহন ত্রিপাঠী নবমালঞ্চ থিয়েটার গ্রুপের প্রতিষ্ঠাতা, অভিনেতা ও পরিচালক। বয়স 50-এর আশেপাশে, অত্যন্ত সুদর্শন ভদ্রলোক, দীর্ঘ মেদহীন চেহারা। অভিনেতা হিসেবে মানুষটি অসাধারণ প্রতিভাবান। শুধু থিয়েটারের প্রতি ভালোবাসা থেকে দামি সরকারি চাকরি পর্যন্ত ছেড়েছেন। অনেক নতুন প্রতিভাকে যেমন তুলে এনেছেন, তেমনি তাদের ঘষে মেজে এক একটা হিরে তৈরি করেছেন। এক কথায় বলতে গেলে তিনি হলেন মঞ্চের স্টার মেকার। এই মোহন ত্রিপাঠীর আরেকটি পরিচিতি আছে। তিনি দিল্লি সরকারের শিশু ও নারী কল্যাণ মন্ত্রী শ্রীমতী রেবা ত্রিপাঠীর স্বামী। একসময় রেবা ত্রিপাঠীও মঞ্চাভিনেত্রী ছিলেন, কোনো বিউটি কন্টেস্টেও নাকি জিতেছিলেন। এখনও অভিনয় করেন, তবে সেটা মঞ্চে নয়, বাস্তব জীবনে, পার্লামেন্টে। ত্রিপাঠীজি বললেন, মঞ্চে তখন কৌরব পাণ্ডবদের পাশা খেলার দৃশ্যের অভিনয় চলছিল। সো অ্যাক্টর অ্যাক্ট্রেসদের বেশিরভাগই মঞ্চে ছিল সেই সময়। মাধবী অপেক্ষা করছিল ব্যাক স্টেজে, এরপরেই ওর এন্ট্রি ছিল। তো আমাদের অ্যাক্টর মুরলীধর কুমার দুঃশাসনের পাঠ করছিল, সে ব্যাক স্টেজে আসে। অ্যাজ পার দ্য স্ক্রিপ্ট মিনিট খানেকের মধ্যে মাধবীকে টানতে টানতে নিয়ে ওর স্টেজে ঢোকার কথা, কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরেও সে না ফেরায় আমি ব্যাক স্টেজে ছুটে যাই, বুঝলেন। গিয়ে দেখি মাধবী এইভাবে এখানে বসে আছে, আর মুরলীধর ওর সামনে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বিবস্বান জিজ্ঞেস করল, আপনি কোথায় ছিলেন? দেখুন, স্টেজের নর্মালি দুদিকে এন্ট্রেন্স থাকে। ওই তার একদিকের এন্ট্রেন্সের কাছে চেয়ার নিয়ে মাধবী বসেছিল। আমি আর প্রম্পটার অশোকজি ছিলাম অন্য দিকের এন্ট্রেন্সের ঠিক মুখে, ওই যেখান থেকে অভিনেতারা আমায় দেখতে পাবে কিন্তু দর্শকেরা পাবে না। আপনি কি মাধবীকে দেখতে পাচ্ছিলেন? না না, মাধবী একটু ভিতরের দিকে ছিল। আসলে ওর বরাবরের অভ্যেস মঞ্চে ঢোকার আগে চেয়ারে বসে কিছুক্ষণ চোখ বুজে ধ্যান করত। বলতো যে ওই মনোসংযোগের ফলে তার চরিত্রের মধ্যে ঢুকতে সুবিধে হয়। আচ্ছা, মঞ্চে তখন কতজন ছিল? 22 জন। আসলে এই নাটকে মাধবীর চরিত্রটাই হলো মুখ্য চরিত্র, বাকি সবাই সাপোর্টিং অ্যাক্টার্স। 22 জন এক মঞ্চে? ও বাবা, পুরো নাটক জুড়ে এত লোক মঞ্চে? অ্যাকচুয়ালি আমরা মঞ্চ পরিকল্পনাটা না একটু অন্যভাবে করেছিলাম এই নাটকের জন্য। দ্রৌপদীর বস্ত্রহরণকে কেন্দ্র করে পুরুষতান্ত্রিক সমাজের দৃষ্টিভঙ্গিকে একজন নারীর বয়ানে আমরা দেখাতে চেয়েছিলাম। দ্রৌপদীর ক্রোধ, ঘৃণা, প্রতিবাদ দর্শানোই ছিল নাটকটির মূল উদ্দেশ্য। তো মাধবী একজন শক্তিশালী অ্যাক্ট্রেস, ও দ্রৌপদীর রোলে অভিনয় করছিল। মঞ্চে আলোর একটা বড় ভূমিকা ছিল। মঞ্চের পুরোটাই ঘন অন্ধকার রাখার পরিকল্পনা করা হয়েছিল। শুধু চরিত্রগুলোর ওপর আলো ফেলার ব্যবস্থা ছিল। ওই যখন যার চরিত্রের অভিনয় চলবে তার বা তাদের ওপর লাইট ফেলা হবে, আর বাকিরা থাকবে প্রায় অন্ধকারে। অর্থাৎ বাকিরা মঞ্চে থাকলেও তারা অন্ধকারেই থাকছে, তাই তো? হ্যাঁ, অনেকটা সেরকমই বলতে পারেন। মঞ্চ পুরো অন্ধকারে থাকলেও অন্যান্য অভিনেতারা কিন্তু আবছা আলো আঁধারিতে ছিলেন। সাইড থেকে অ্যাঙ্গেল করে খুব হালকা লাইট ফেলা হচ্ছিল, যাতে অন্ধকারে আবছা দেখা যায় তাদের। আচ্ছা, বাকি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে মাধবীর সম্পর্ক কেমন ছিল?
দেখুন, মাধবী একটু চুপচাপ ধরনের ছিল, শান্তশিষ্ট, ইন্ট্রোভার্ট, মানে খুব বেশি মিশুকে যে ছিল তা বলতে পারি না। তবে হ্যাঁ, খারাপ সম্পর্ক কিন্তু কারোর সঙ্গেই ছিল না। নাটক চলাকালীন দর্শক আসন থেকে উঠে কেউ কি ব্যাকস্টেজে আসতে পারে? না, অসম্ভব। নাটকের আগে বা পরে পারমিশন নিয়ে কেউ কখনো হয়তো আসে, কিন্তু নাটক চলাকালীন কেউ ঢুকতে পারবে না ব্যাকস্টেজে। দরজার বাইরে আমাদের লোক থাকে। অভিনেতাদের পরিবার বা বন্ধুবান্ধবও কিন্তু ওই সময় অ্যালাউড নয়। হ্যাঁ, এই ব্যাপারে কিন্তু আমি খুব স্ট্রিক্ট। নাটকের দলের অতজন লোকের জিজ্ঞাসাবাদ সাঙ্গ হতে হতে প্রায় মধ্যরাত হয়ে গেল। সকলকে শহর ছাড়তে বারণ করা হয়েছে। বিবস্বান একটু চুপচাপ। গাড়িতে উঠে রোহিত জিজ্ঞেস করল, কি ভাবছেন স্যার? কেসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। গাড়ি সিটে হেলান দিয়ে শরীর ছেড়ে দিয়ে বিবস্বান বলল, মাধবী সম্পর্কে যতটা জানা গেল তাতে খুনের মোটিভটা পরিষ্কার হচ্ছে না। খুনটা কেন হলো সেটা বোঝা না গেলে কে করলো সেটা বার করা একটু মুশকিল। কিন্তু যেই করে থাক, সে ভীষণ বুদ্ধিমান। পুরো ওয়েল প্ল্যান্ড মার্ডার এটা, নিখুঁত এক্সিকিউশন। সত্যি আমার খুনির পিঠ চাপড়াতে ইচ্ছে করছে। দারুণ মাথা খাটিয়েছে, রিস্কও নিয়েছে অনেকটাই। রোহিত চুপ করে রইল। সে জানে যে স্যার এর চেয়ে বেশি কিছু এখন বলবেন না। দিল্লি পুলিশের সুপার কপ বিবস্বান ভৌমিকের আন্ডারে কাজ করতে পারা রোহিতের কাছে অনেক বড় প্রাপ্তি। কত কিছু যে শিখতে পারছে এই মানুষটার থেকে তার ইয়ত্তা নেই। সঙ্গে রোজ রোজ নতুন করে জানে সে বিবস্বানকে। 5 ফুট 8 ইঞ্চির গাট্টাগোট্টা চেহারার বিবস্বানকে দেখে কে বলবে যে এই মানুষটির নাম শুনলে দিল্লির হিস্ট্রি শিটারদের হৃদকম্প হয়। দিল্লি পুলিশের হেডকোয়ার্টারে বিবস্বান সম্পর্কে বলা হয় যে তার কেশ বিরল মাথাটির ভিতর নাকি দিল্লির যাবতীয় ক্রাইম রেকর্ড স্টোর করা থাকে। পরদিন যাওয়া হলো মাধবীর বাড়িতে। দিল্লির উপকণ্ঠে একটা পুরনো স্ট্যান্ড অ্যালোন বিল্ডিংয়ের দোতলার ফ্ল্যাটে থাকে এই দক্ষিণ ভারতীয় পরিবারটি। বাড়ির একমাত্র মেয়েটির মৃত্যু সংবাদ ঝড়ের মতন আছড়ে পড়েছে বাড়িটিতে। মাধবীর মা একেবারেই শয্যা নিয়েছেন, বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি। বাবা আরিভল্লি শ্রীনিবাসনও খুব ভেঙে পড়েছেন। পুলিশ এসেছে শুনে বাইরের ঘরে তিনি বেরিয়ে এলেন। বহু বছর দিল্লিতে বসবাসের সুবাদে হিন্দি ভালোই বলেন। বিবস্বান বলল, এই অবস্থায় আপনাদের বিরক্ত করতে খারাপই লাগছে, কিন্তু বুঝতেই তো পারছেন এটুকু না করলেই নয়। প্লিজ একটু কোঅপারেট করুন। ভদ্রলোক সম্মতিসূচক মাথা নাড়লেন। বিবস্বান অনাহত হয়েই সোফায় বসল। ঘরের চারদিকে আলগোছে চোখ বুলিয়ে তারপর জিজ্ঞেস করল, মাধবীর কারো সঙ্গে কি কোনো রকম শত্রুতা ছিল? আপনি জানেন কিছু? আমি বলতে পারবো না। ওর বন্ধু বা শত্রু কাউকেই তেমন চিনি না। চিন্না হয়তো বলতে পারবে। চিন্না? চিন্নাকে? চিন্না আমার ছেলে। ও, তিনি কোথায় এখন? মর্গে গিয়েছে আমার আমার মাধবীকে আনতে। বলতে বলতে মিস্টার শ্রীনিবাসনের গাল বেয়ে জলের ধারা নামল। বিবস্বান জানে এই সময় জিজ্ঞাসাবাদ করার মতো কঠিন কর্তব্য আর হয় না, কিন্তু কিছু করারও থাকে না পুলিশের হাতে। এখন এখানে বসে থাকারও কোনো অর্থ হয় না। বডি আনা হলে পারলৌকিক ক্রিয়াকর্মাদের জন্য পরিবারকে সেটুকু প্রিভেসি দেওয়া উচিত। মিস্টার শ্রীনিবাসনের থেকে বিদায় নিয়ে উঠে দাঁড়ালো বিবস্বান, সঙ্গে রোহিত। যেতে যেতেও হঠাৎ ঘুরে দাঁড়ালো বিবস্বান। দেওয়ালে ফ্রেমে ঝোলানো বেশ কিছু ফ্যামিলি ফটোগ্রাফস। কিছুক্ষণ সে ভুরু কুঁচকে তাকিয়ে রইল ছবিগুলোর দিকে। তারপর পিছু ফিরে রোহিতকে বলল, চলো যাওয়া যাক।
স্যার এই যে পোস্টমর্টেম রিপোর্টটা এসে গেছে। ল্যাপটপ স্ক্রিন থেকে চোখ না তুলেই বিভূষণ জিজ্ঞাসা করল, কোন কেস? মাধবী শ্রীনিবাসন মার্ডার কেস স্যার। ও, দাও দেখি। বলে হাত বাড়ালো বিভূষণ। রোহিত বড়সড় আকারের এনভেলপটা এগিয়ে দিল বিভূষণের হাতে। ভিতরে রিপোর্টে চোখ বোলাতে বোলাতে বিভূষণের ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। কিছুক্ষণ পর রিপোর্টটা খামে ঢুকিয়ে টেবিলের ওপর রেখে বলল, এরকমই কিছু একটা আশা করছিলাম, বুঝলে রোহিত। তুমি রিপোর্টটা দেখেছো? রোহিত মাথা নাড়ল। বিভূষণ বলল, মাধবী প্রেগন্যান্ট ছিল 2 মাস। অবাক হলো না রোহিত। এই কবছরে চাকরি জীবনে সে শিখেছে পুলিশের চাকরিতে একেবারেই অবাক হতে নেই। যাই হয়ে যাক, স্থিতপ্রজ্ঞ অভিব্যক্তিতে মাথা নাড়তে হয়। আপাতত সেটাই করল সে। মাথা নেড়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, খুনটা ছুরির আঘাতেই তো স্যার? তাই তো বলছে, কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো, ছুরিটা C2 ভার্টিব্রা ভেদ করে গেছে, অথচ এক্সটার্নাল সারফেসে বা কাটের আশেপাশের টিস্যুতে কোনো ইনজুরি নেই। শার্প অ্যান্ড স্মুথ কাট। সেটা অত ছোট ছুরি দিয়ে কিভাবে সম্ভব বলো দেখি? যদি ছুরিটা প্রচণ্ড ফোর্সে মারা হয়। কিন্তু স্যার সেক্ষেত্রে এত নিটলি হিট করার জন্য তো খুনির আসুরিক শক্তি থাকতে হবে। পেছন থেকে দাঁড়িয়ে আঘাত করলে ওই অ্যাঙ্গেলে হাতের অতটা জোর কি করে কারো থাকা সম্ভব? মাধবী চেয়ারে বসেছিল, সেই অবস্থায় মাধবীর ঘাড় মানে যেখানে স্ট্যাপ করা হয়েছে সেই জায়গাটা কোনো মাঝারি উচ্চতা সম্পন্ন ব্যক্তির পেটের কাছে পড়বে। অ্যাকচুয়ালি ওই হাইটে কাউকে ছুরি মারতে হলে হাতের মুভমেন্ট যেরকম হওয়ার কথা তাতে খুব বেশি ফোর্স হাতে আসা সম্ভবই নয়। গুড, তোমার হবে হে ছোকরা। কিন্তু স্যার খুনি যদি বেটে হয়? তাহলে অবশ্য অ্যাঙ্গেলটা একটু বেটার হবে। তবে কত বেটে? 5 ফুট 6 মধ্যে হাইট হলে তবু একটা বিশ্বাসযোগ্য লজিক পাওয়া যেতে পারে। ও হ্যাঁ স্যার, আরেকটা ইনফরমেশন ছিল। থিয়েটার গ্রুপে মাধবীর একজন বিশেষ বন্ধু ছিল, মুরলীধর কুমার। দুজনে যথেষ্ট ঘনিষ্ঠ ছিল। তাই নাকি? তা সেদিন ওই বিশেষ বন্ধুও মঞ্চে ছিল নাকি হে? হ্যাঁ স্যার, ছিল। ইনফ্যাক্ট ডেড বডি সেই প্রথম দেখে। মুরলীধর সেদিন দুঃশাসনের পার্ট করছিল। আরে বাস, দুঃশাসনের সঙ্গে দ্রৌপদীর প্রেম! খেলা জমে গেছে মায়েরি। চলো এই দুঃশাসন মশাইয়ের খবর নিয়ে আসা যাক। তা থাকে কোথায়, খবর নিয়েছো? হ্যাঁ স্যার, ওল্ড দিল্লি, পাহাড়গঞ্জের কাছে। পুরনো দিল্লির পাহাড়গঞ্জ এলাকার কাছে মধ্য নিম্নবিত্তদের বসতি এই অঞ্চলে। ঘিঞ্জি গলির ভিতর একটি বহু পুরনো বাড়ির এক অংশে কুমার পরিবারের বাস। বাড়িটির বিভিন্ন প্রকোষ্ঠে অনেকগুলি পরিবার বহু যুগ ধরে ভাড়া নিয়ে বসবাস করছে। পুলিশের আগমন এই অঞ্চলে বোধহয় তেমন বিরল ঘটনা নয়। লোকে কৌতূহলী চোখে তাকালেও অবাক তেমন একটা হয় না বলেই মনে হলো। মুরলীধরকে বাড়িতেই পাওয়া গেল। পুলিশের পদধূলি হঠাৎ বাড়িতে পড়লে কেউই তেমন খুশি হয় না। মুরলীধরের ক্ষেত্রেও তার অন্যথা হলো না, বরং তাকে একটু বেশি হতচকিত বলে মনে হলো। মুরলীধরকে দেখে প্রথমেই যে কথাটা মনে এলো তা হলো মানুষটি সত্যি সুন্দর। আর যাই হোক, তাকে দুঃশাসন হিসেবে মানায় না। মাঝারি উচ্চতা, গায়ের রং চাপা হলেও বড় বড় টানা চোখ দুটো বেশ মায়াবী। পুলিশ দেখে অনিচ্ছা সত্ত্বেও সে ঘরে আমন্ত্রণ জানালো। বসার ঘর বলতে আলাদা তেমন কিছু নেই। মাঝারি মাপের ঘরটিতে একসাথে বসা ও শোয়ার ব্যবস্থা। আর্থিক অসঙ্গতির চিহ্ন সর্বত্র প্রকট। বিভূষণ ও রোহিতকে ঘরে ঢুকতে দেখে একটি 2-3 বছরের বাচ্চা মুখে আঙুল পুড়ে সামনে এসে দাঁড়ালো। মুরলীধরের চোখে মুখে অস্বস্তি আর ঢাকা পড়ছে না। বিভূষণ এগিয়ে গিয়ে বাচ্চাটিকে কোলে নিল। তারপর পকেট থেকে একটা টফি বার করে বাচ্চাটির হাতে দিল। রোহিত জানে বিভূষণের পকেটে সব সময় এরকম টফি চকলেট মজুদ থাকে। মদ সিগারেটের নেশা না থাকলেও টফি চকলেটের নেশা বিভূষণ ছাড়তে পারে না।
বাচ্চাটা টফি হাতে পেয়ে হাঁচড় পাঁচড় করে কোল থেকে নেমে ভেতরে ছুটতে পালালো। ছোট্ট এক চিলতে রান্নাঘরে একজন অল্প বয়সী মহিলা রান্না করছে। উঁকি মেরে সে একবার অতিথিদের দেখে নিল, তারপর আবার নিজের কাজে মন দিল। মুরলীধরের পরনে লুঙ্গি, মুখে 2-3 দিনের না কাটা দাড়ি। জিজ্ঞাসা করল, স্যার, ভেতরে আমার পরিবার আছে, একটু আস্তে কথাবার্তা বললে ভালো হয়। বিভূষণ ভিতরের দিকে ট্যারচা চোখে দেখে নিয়ে তারপর শান্ত গলায় জিজ্ঞাসা করল, মাধবীর পেটে বাচ্চাটা কাটছিল মুরলীধর? বাচ্চা? বিশ্বাস করুন স্যার, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। মাধবীকে জানিয়েছিলেন আপনি বিবাহিত? মুরলীধর মাথা নিচু করে দুদিকে ঘাড় নাড়ল। অর্থাৎ মাধবীকে আপনার ম্যারিটাল স্ট্যাটাস সম্পর্কে অন্ধকারে রেখে আপনি ওর সঙ্গে প্রেম প্রেম খেলা খেলেছিলেন দিব্যি। তা কতদিন বিয়ে হয়েছে আপনার? 7 বছর। আর মাধবীর সঙ্গে পরিচয় কবে থেকে? 4 বছর হলো স্যার। আগেও অন্য গ্রুপে অভিনয় করত, তখন ওর নাটক 2-4টে দেখেছি, কিন্তু পরিচয় ছিল না। এই গ্রুপে আসার পর একসাথে কাজের সূত্রে পরিচয় হলো। আর প্রেমটা শুরু হলো কবে থেকে? বিভূষণ মুরলীধরকে সোজা ব্যাটে খেলছে এটা বুঝতে অসুবিধে হলো না রোহিতের। মুরলীধরের মুখটা আবার ঝুলে গেল। চকিতে চোখ তুলে আবার নামিয়ে নিল। ভেতরের দিকে একবার দৃষ্টি বুলিয়ে চাপা স্বরে বলল, আসলে মাধবী দিল্লিতে বড় হলেও ওর হিন্দিতে সামান্য তামিল টান ছিল, তাই আমি ওকে সাহায্য করতাম সেই সমস্যাটা থেকে বেরোতে। একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল শুরুতে, তারপর যে কোথা থেকে কি হয়ে গেল নিজেকে সামলাতে পারিনি স্যার। অনেকবার ভেবেছি ওকে সত্যিটা বলবো, কিন্তু সাহস হয়নি। ওকে হারানোর ভয় পেতাম, কিন্তু তাতে লাভ কি হলো? ও তো সেই জেনেই গেল। মাধবী জেনে গিয়েছিল যে আপনি বিবাহিত? হ্যাঁ স্যার, 1 মাস আগে থেকে ও আমাকে অ্যাভয়েড করতে শুরু করে হঠাৎই। আমি ওকে কারণ জিজ্ঞাসা করাতে প্রথম দিকে উত্তর দেয়নি। তারপর একদিন আমি জোর করায় খুব রেগে গিয়ে বলে ও আমায় ঘেন্না করে। আমি বিবাহিত হয়েও এতদিন ওর সঙ্গে প্রেমের অভিনয় করে গেছি, আমি নাকি ভিখিরি, এরকম আরও অনেক কথা স্যার। আপনার নিশ্চয়ই খুব রাগ হয়েছিল? রাগ ঠিক নয় স্যার, তবে কষ্ট পেয়েছিলাম। জানতাম আমাদের সম্পর্কটার কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু এভাবে সব শেষ হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছিলাম। আমাদের এদিকে জাত খুব মানা হয়, আমি দলিত। আমাদের মধ্যে খুব কম বয়সে বিয়ে হয়ে যায়। বিয়ের পরেও আমার স্ত্রী দেশেই থাকতো, আমার বাবা মায়ের কাছে, বিহারে। আমি এখানে লেখাপড়া শেষ করে কাজকর্ম শুরু করি, একাই থাকতাম। মাধবীর সঙ্গে সম্পর্কটা তখনই শুরু হয়েছিল। ও কখনো দলিত বলে আমাকে অবজ্ঞা করেনি, আমি ওর বিশ্বাস ভেঙেছিলাম। আপনি কি কাজ করেন? মেকানিক্যাল টুলস তৈরির ফ্যাক্টরিতে কাজ করি স্যার। তা আপনার সঙ্গে মাধবীর সম্পর্কটা শারীরিক ঘনিষ্ঠতা অবধি পৌঁছেছিল, তাই তো? মুরলীধর কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করল আবার। এবার বিভূষণ ও রোহিত উঠে দাঁড়ালো। বাইরে বেরিয়ে এসে হঠাৎ পিছন থেকে ডাকল মুরলীধর। জিজ্ঞাসা করল, স্যার, আপনি তখন বললেন মাধবী প্রেগন্যান্ট ছিল? হ্যাঁ, সবে 2 মাসের প্রেগন্যান্সি। কিন্তু আমার সঙ্গে তো 4 মাস ধরে ওর। একটা অর্থপূর্ণ দৃষ্টি নিয়ে রোহিতের দিকে তাকালো বিভূষণ, তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। স্যার, মুরলীধরকে কি সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে? বিয়ে তো করনি জানি, প্রেম করেছো কখনো? হ্যাঁ, না মানে প্রেম মানে প্রেমের দ্বিতীয় কোনো মানে হয় না। প্রেম মানে প্রেম, 2 নারী পুরুষের মধ্যেকার আকর্ষণ, ভালোবাসা, যাই বলো, সেটাই প্রেম। যাকে
তোমার সঙ্গে এখন প্রেম নিয়ে গবেষণা করতে পারবো না, তবে এটা যেন যে প্রেম অতি বিষম বস্তু। প্রেমিক প্রেমিকারা প্রেমের জন্য করতে পারে না এমন কাজ যেমন নেই, আবার প্রেম ভাঙলেও যা খুশি করে ফেলতে পারে। তাই এমন হুটহাট করে কোনো সিদ্ধান্তে পৌঁছিও না। তাহলে নেক্সট মুভ কি স্যার? মাধবীর বড় ভাইয়ের সাথে কথা বলা দরকার। কি যেন নাম? চিন্নাদুরাই শ্রীনিবাসন। তো চলো চিন্না সাহেবের সাথে দেখা করে আসা যাক। চিন্না বাড়িতেই ছিল। বয়স 30-এর কাছাকাছি হবে। উচ্চতা খুব বেশি না হলেও পেশিবহুল চওড়া কাঠামোর বলিষ্ঠ চেহারা। দেখেই বোঝা যায় যথেষ্ট শক্তি ধরে। বোনের সঙ্গে চেহারায় তেমন মিল নেই, তবে ভাই বোনের যে মনের মিলটা ছিল তার প্রমাণ বসার ঘরের দেওয়াল জুড়ে দুজনের অনেক ছবি। চিন্না আমাদের নিয়ে বসার ঘরে বসালো। জিজ্ঞাসা করল, মাধবীর খুনির কোনো খবর পেলেন? বিভূষণ মাথা নাড়ল, তারপর বলল, সেই জন্যই আসা। আপনি তো আপনার বোনের যথেষ্ট ক্লোজ ছিলেন মনে হচ্ছে। নিশ্চয়ই জানতেন যে মাধবী প্রেগন্যান্ট ছিল। চিন্নার চোখটা যেন মুহূর্তে জ্বলে উঠে আবার নিভে গেল। শোকার্ত মুখে মাথা নাড়ল সে। বলল, মারা যাওয়ার আগের দিন মাধবী বলেছিল আমাকে। বলেছিল? বাহ, তাহলে নিশ্চয়ই বাচ্চার বাবা কে তাও বলেছিল। না, বলেনি। আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু বলেছিল পরে বলবে। কিন্তু তার আগেই তো। চিন্নার গাল বেয়ে জলের ধারা নামল। অমন পেশিধারী পুরুষকে কাঁদতে দেখলে কেমন যেন অদ্ভুত লাগে। রোহিত একবার বিভূষণের দিকে তাকালো। সে নিষ্পৃহ মুখে চিন্নার কান্না থামার অপেক্ষা করছে। একটু সময় নিয়ে নিজেকে সামলে চিন্না ফোঁপাতে ফোঁপাতে বলল, বিশ্বাস করুন, মাধবী ভালো মেয়ে ছিল। ওকে খুব ভালোবাসতাম আমি। কিন্তু কে যে এরকম সর্বনাশ করলো। মাধবীর প্রেগন্যান্সির খবরটা শুনে রাগ হয়নি আপনার? দেখুন, আমরা তামিল ব্রাহ্মণ। আমাদের পরিবার যথেষ্ট কনজারভেটিভ। আমি অতটা না হলেও এসব ব্যাপারে একটু হেজিটেশন তো কাজ করেই, বিশেষ করে ব্যাপারটা যদি নিজের বোনের সঙ্গে ঘটে। প্রাথমিকভাবে শোনার পরে একটু রিয়্যাক্ট করে ফেলেছিলাম, অস্বীকার করছি না। কিন্তু মাধবী কাঁদছিল খুব, আর রাগ করে থাকতে পারিনি। ওকে আমি খুব ভালোবাসতাম। মুরলির ব্যাপারে আপনি জানতেন তো? জেনেছিলাম। জোচ্চোর একটা, বিবাহিত, এক ছেলের বাবা হয়েও মাধবীর সঙ্গে প্রেম প্রেম খেলা খেলছিল। অনেকবার সাবধান করেছি মাধবীকে, কিন্তু কথা শোনেনি। বাধ্য হয়েই প্রমাণ দেখাতে হলো ওকে। তার মানে মুরলীধর যে বিবাহিত সেটা মাধবীকে আপনি জানিয়েছিলেন, রাইট? সম্মতিসূচক মাথা নাড়ল চিন্না। আপনার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ বলবো না, তবে থিয়েটারে রূপেশ শর্মা নামে একজন অভিনেতা মাধবীকে অনেকবার প্রেম নিবেদন করেছিল। মাধবী পছন্দ করতো না ওকে, কিন্তু ছিনে জোকের মতো লেগেছিল লোকটা, অতিষ্ঠ করে তুলেছিল ওকে। মাধবী ওর প্রেম প্রত্যাখ্যান করেছিল, তাই ওর রাগ থাকতেই পারে। সেদিনের নাটকে কি এই রূপেশ শর্মা ছিল? হ্যাঁ, ও কৃষ্ণের ভূমিকায় অভিনয় করছিল। আচ্ছা, মুরলীধরকে সন্দেহ হয় না আপনার? মাধবীকে খুন করার মোটিভটা কিন্তু ওরও ছিল। আগে জিজ্ঞেস করলে বলতাম না, ও একটা কাওয়ার্ড। ওর দৌড় ওই লুকিয়ে প্রেম করা অবধি। কাউকে মারতে পারে বলে আমার মনে হয় না। অবশ্য এখন মাধবীর মৃত্যুর পর আমি আর কাউকে বিশ্বাস করি না, কাউকে না। ভালো কথা। আপনি কি কোনোভাবে থিয়েটারের সাথে যুক্ত? হ্যাঁ, আমি তো স্ক্রিপ্ট লিখি। এই যাজ্ঞসেনী নাটকের স্ক্রিপ্ট তো আমারই লেখা। ও আচ্ছা, এমনিতে আপনার প্রফেশন কি? চিন্না বিভূষণের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, কিছু করি না।
কিচ্ছু করেন না? না, আমি পলিটেকনিক থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছি। চাকরি করতাম একটা প্রাইভেট কোম্পানিতে, কিন্তু ভাল লাগছিল না বলে ছেড়ে দিয়েছি। আমি লিখতে ভালোবাসি, লেখক হতে চাই। 2টো উপন্যাস প্রকাশককে জমা দিয়েছি। ছেপে বেরোলে বেস্ট সেলার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বটে। তা কি ধরনের গল্প লেখেন আপনি? গল্প না, উপন্যাস, থ্রিলার, মার্ডার মিস্ট্রি। কিন্তু মাধবীর মৃত্যুর সঙ্গে এর কি সম্পর্ক? কিছু না, এমনিই জানতে চাইলাম। মাধবীকে আমার খুব ভালো লাগতো, তাই প্রপোজ করেছিলাম। প্রপোজ করলে জেল হয় না নিশ্চয়ই? রুক্ষভাবে জিজ্ঞেস করল রূপেশ শর্মা। চেহারাটি যথেষ্ট সুদর্শন তার। গায়ের রং ধবধবে ফর্সা, টানা টানা চোখ, ঠোঁটের গড়নও ভারী সুন্দর। একটু যেন নারী সুলভ কমনীয়তা আছে। গায়ের রংটি বাদ দিলে শ্রীকৃষ্ণ চরিত্রে একেবারেই বেমানান নয়। না না, প্রপোজ করলে জেল হয় না, তবে খুন করলে হয়। জেল না, ফাঁসি হয়। মৃদু হেসে বিবস্বান বলল। একদিকের ভরুন নাটকীয় ভঙ্গিতে ওপরে তুলে রূপেশ শর্মা জিজ্ঞাসা করল, কে খুন করেছে মাধবীকে? আমি? সেটাই তো আমরা আপনার কাছে জানতে চাইছি। কে খুন করেছে মাধবীকে? আপনি? জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন? মিনিস্টার সদাশিব দ্বিবেদী আমার নিচের মামা হন, বুঝলেন? 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টার মধ্যে আপনার ট্রান্সফারের ব্যবস্থা করে ফেলতে পারেন তিনি চাইলে। সদাশিব দ্বিবেদীর ভাগ্নে আপনি? তাহলে তো ভালোই হলো দেখা হয়ে। আপনার মামাকে দয়া করে একটু জানিয়ে দেবেন, লাস্ট ইলেকশনে ওনার কেন্দ্র থেকে যে টাকা ভর্তি গাড়ি সিজ করা হয়েছিল ড্রাইভার সহ, সেই গাড়ির ড্রাইভার দিল্লি পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে, রাজসাক্ষী হতেও রাজি হয়েছে। তা মুশকিল কি হয়েছে জানেন তো? সে বেটা আবার বলছে টাকাটা দ্বিবেদীজির। কি কেলেঙ্কারি বলুন তো। রূপেশ শর্মা জ্বলন্ত দৃষ্টিতে তাকালো বিবস্বানের দিকে। বিবস্বান নির্লিপ্ত মুখে বলল, এবার তাহলে কাজের কথায় আসা যাক, কি বলেন? তা বলছিলাম যে মাধবী আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল বলে খুব রাগ হয়েছিল নিশ্চয়ই। কে বলেছে আপনাকে যে ও প্রত্যাখ্যান করেছে? না জেনে শুনে যা খুশি বলে দিলেই আমি সেটা মেনে নেবো ভেবেছেন? বিবস্বান একবার আর চোখে তাকালো রোহিতের দিকে, তারপর বলল, তাহলে মাধবী আপনার প্রেম প্রস্তাবে সম্মত হয়েছিল, এটা বলতে চান? শুনুন মশাই, এই রূপেশকে না বলে অমন মেয়ে ভূভারতে নেই। মাধবীও পছন্দ করতো আমাকে, কিন্তু ওই যে মুরলীধর ওর সঙ্গে জড়িয়ে পড়েছিল বলে বেরিয়ে আসতে পারছিল না সম্পর্কটা থেকে। ওর বাড়ির লোকেরা, ওর ভাই, কেউ খুশি ছিল না সম্পর্কটাতে। মুরলীধর এমনিতে নিচু জাত, তার উপর বিবাহিত। ওর এত সাহস, নিচু জাতের হয়েও উঁচু জাতের মেয়ের দিকে হাত বাড়ায়। সব জানিয়েছিলাম মাধবীকে। অবিবাহিত জানার পর মাধবী ওকে ছেড়ে আমার কাছে এসেছিল। শি ওয়াজ মাই গার্লফ্রেন্ড। আচ্ছা, তার মানে বাচ্চাটা আপনারই? বাচ্চা? কোন বাচ্চা? মাধবী মা হতে যাচ্ছিল, 2 মাস প্রেগন্যান্সি। তার মানে সেটা আপনারই অবদান তো? মানে হোয়াট ননসেন্স! আমার কেন? আরে কি সব বলছেন? এবার বলুন তো, সত্যি ঘটনাটা কি? রূপেশ এবার মাথা নিচু করে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর মাথা তুলে বলল, সত্যি ঘটনা? মাধবী হেসেছিল। মুরলির সাথে ছাড়াছাড়ির পরে আমি বিয়ের জন্য হাঁটু মুড়ে বসে প্রপোজ করেছিলাম ওকে, থিয়েটারে সবার সামনে। মুরলীধরও ছিল ওখানে। মাধবী উত্তর দেয়নি, মিষ্টি করে হেসেছিল শুধু। জানেন তো, মেয়েদের হাসি মানেই সম্মতির লক্ষণ। তাই নাকি? এটা তো জানা ছিল না আমার। আচ্ছা, শেষ প্রশ্ন, আপনি কি করেন? মানে আপনার প্রফেশনটা কি? এর সঙ্গে কেসের কি সম্পর্ক?
কি থেকে কিসের সম্পর্ক বেরোয় কে বলতে পারে? আপনি বলুন। আমাদের ফ্যামিলি বিজনেস 80 বছরের পুরনো। আমি বিজনেস দেখি। কিসের বিজনেস আপনাদের? ইলেকট্রিক্যাল গুডসের ম্যানুফ্যাকচারার আমরা। ফ্যান, মিক্সার গ্রাইন্ডার, গিজার, টোস্টার আরও নানা ধরনের হাউসহোল্ড ইকুইপমেন্টস, গেজেটস বানায় আমাদের কোম্পানি। এই শহরে আমাদের ফ্যামিলিকে সকলে এক ডাকে চেনে। আচ্ছা, যাই হোক, শহর ছেড়ে বাইরে যাবেন না। আর দ্বিবেদীজিকে খবরটা দেবেন যেটা বলেছিলাম। আজ আসি তবে। গাড়িতে উঠে রোহিত বলল, স্যার, রূপেশ লোকটা কিন্তু খুব ঘোরেল। ঘোরেল সন্দেহ নেই, কিন্তু খুনের মোটিভটা কি? মাধবী ওকে পাত্তা দেয়নি, তো সেই রাগ থেকে খুন করতেই পারে। কিংবা হয়তো সত্যি পাত্তা দিয়েছিল, একটু বেশিই দিয়েছিল। ও প্রেগন্যান্ট হয়ে পড়ায় খুন করে। হয়তো জাস্ট মজা লুটতে চেয়েছিল রূপেশ, বিয়ের মতো সিরিয়াস সম্পর্কে জড়াতে চায়নি। না, বাচ্চা না চাইলে সেটা টার্মিনেটও করা যায়, তার জন্য খুন করতে হবে কেন? তাছাড়া ও তো মাধবীকে সকলের সামনে বিয়ের প্রস্তাবও দিয়েছিল। না 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 না, তোমার যুক্তিটা ঠিক ধোপে ঠিকছে না গো। খুন ব্যাপারটা অত সস্তা নাকি? তাহলে এখন নেক্সট মুভ কি? মোহন ত্রিপাঠীর সঙ্গে আর একবার কথা বলা দরকার। সেদিনের পুরো ঘটনাটার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা শোনা দরকার ওর থেকে। আর থিয়েটার হলটাও ভালো করে আর একবার দেখা প্রয়োজন। যদিও যা দেখার দেখা হয়ে গিয়েছে, তবু অধিকন্তু ন দোষায়। চলো, দেরি করে লাভ কি, ঘুরেই আসা যাক। ত্রিপাঠীজি থিয়েটার হলেই ছিলেন। মাধবীর মৃত্যুর পর যাজ্ঞসেনী নাটকের বাকি শো ক্যান্সেল করে দেওয়া হয়েছে। 2 দিন হলো অন্য নাটক মঞ্চস্থ হচ্ছে। অধিকাংশ কলাকুশলী একই থাকলেও কিছু নতুন মুখও এসেছে। বিবস্বান ও রোহিতকে দেখে ত্রিপাঠীজি তাদের নিয়ে পাশের একটা ছোট ঘরে ঢুকলেন। উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করলেন, আচ্ছা, কিছু জানতে পারলেন? কে খুন করলো মাধবীকে? না, এখনো পারিনি, তবে শিগগিরই খুনি ধরা পড়ে যাবে। আপনার সাহায্য কিন্তু প্রয়োজন আমাদের। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। বলুন, আমি কিভাবে সাহায্য করতে পারি? মাধবী তো এই গ্রুপে অনেক দিন ধরেই আছে। আপনার কি মনে হয় এই গ্রুপে কেউ কি ওকে খুন করতে পারে? সেভাবে আগে কখনো ভাবিনি, মানে ভাবার দরকারই পড়েনি। কিন্তু মাধবীর এই স্যাড ইনসিডেন্টের পর এই কদিনে অনেক ভাবলাম, জানেন। এখন মনে হচ্ছে অনেকেই পারে। প্রথমত মুরলী, মাধবীর সঙ্গে ওর একটা সম্পর্ক ছিল, যেটা কয়েক মাস আগে মাধবী নিজেই ভেঙেছিল। মুরলী কথা বলতে চাইলে মাধবী ওকে বেজাত বলে অপমান করেছিল গোটা ইউনিটের সামনে। তারপর ধরুন রূপেশ অনেক দিন ধরে ওর পেছনে পড়েছিল, কিন্তু মাধবী ওকে পাত্তা দেয়নি। এছাড়া ওর ফ্যামিলি, তারাও খুব একটা সুবিধের লোক নয়। ওর ভাই চিন্না আমার গ্রুপে স্ক্রিপ্ট রাইটার। দেখে শান্তশিষ্ট মনে হলেও আদতে কিন্তু অসম্ভব রকচটা, তার উপরে ভীষণ রেসিস্ট। মুরলীকে তো অনেকবার চিন্না সকলের সামনে খুনের হুমকি অবধি দিয়েছে। ওদের ফ্যামিলিতে অনার কিলিংয়ের হিস্ট্রি আছে শুনেছি, আর চিন্নার কিন্তু ক্রিমিনাল রেকর্ড আছে। মারধর, গুন্ডামি, কোনো কিছুতেই কমতি নেই। এখন একটু শুধরেছে, তবু ভিতরের স্বভাব কি কারো পুরোপুরি বদলায়? রোহিতের মনে পড়ল প্রথম দিন ঘরের দেওয়ালে চিন্নার ছবি দেখে বিবস্বান ভুরু কুঁচকেছিল। ডিপার্টমেন্টে প্রবাদ আছে, বিবস্বান ভৌমিক ক্রিমিনালদের মুখ ভোলে না। আজ তার প্রমাণ পেল রোহিত। চিন্নাদুরাই শ্রীনিবাসনের ইতিহাস তেমন পরিচ্ছন্ন নয়, এই সন্দেহ নিশ্চয়ই বিবস্বানের প্রথম থেকেই ছিল। এখানে চেয়ারে বসা অবস্থায় মাধবীর ডেড বডি পাওয়া গিয়েছিল বলে আঙুল দিয়ে স্থান নির্দেশ করল বিবস্বান। একটা চেয়ার টেনে এনে আগের দিনে জায়গায় রাখল। চেয়ারে বসা অবস্থায় মাধবীর উচ্চতা এতটা
এতটা হওয়া উচিত। আচ্ছা, এইবার কেউ যদি ওর পেছনে দাঁড়িয়ে ছুরি মারে ওর গলায়, সেক্ষেত্রে হাতের পজিশন খুব একটা সুবিধাজনক হওয়ার কথা নয়। অন্তত অতটা ফোর্সে কিছুতেই ছুরি চালানো সম্ভব নয়। সেভাবে ছুরি চালাতে গেলে এক আঘাতে মৃত্যু আসবে না কিছুতেই। তাতে মাধবী আঘাত পেয়ে চিৎকার করার চেষ্টা করত, হয়তো মাটিতে পড়ে যেত, অন্তত কিছুটা হলেও রেজিস্ট করত। কিন্তু পোস্টমর্টম রিপোর্ট অনুসারে মৃত্যু হয়েছে এক আঘাতে অতর্কিতে। মোক্ষম ছুরির ঘায়ে একবারেই প্রাণবায়ু বেরিয়ে গেছে। এতটা বলে বিবস্বান বড় একটা নিঃশ্বাস নিল। তারপর কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে উপর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ধীরে ধীরে তার দৃষ্টি উজ্জ্বল হয়ে উঠল। দ্রুত এগিয়ে গেল মেঝেতে দাঁড় করানো একটা স্ট্যান্ড ফ্যানের কাছে। সেখান থেকে আরেকটা, তারপর আরেকটা। 3 নম্বরটার সামনে দাঁড়িয়ে বিবস্বানের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। হাত নেড়ে সে কাছে ডাকল রোহিতকে। রোহিত এগিয়ে এসে পাশে দাঁড়াতেই উপরে আঙুল তুলে ফ্যানের দিকে দেখালো। রোহিত একটু অবাক হয়ে তাকিয়ে দেখল ঘূর্ণায়মান স্ট্যান্ড ফ্যানের দিকে। এতে এত মন দিয়ে দেখার মতো কি আছে রোহিতের মাথায় ঢুকল না। ফ্যানটা বন্ধ করো, কুইক। রোহিত কোনো প্রশ্ন করল না আর। মোহন ত্রিপাঠীজির দিকে তাকাতে তিনি বললেন, ঠিক আছে, আমি দেখছি। ফ্যানের সুইচ বন্ধ করে দেওয়া হলো। ঘুরতে ঘুরতে থেমে গেল ফ্যানটা। এগিয়ে গিয়ে ফ্যানের ওপরে ডালাটা খুলে ফেলল বিবস্বান। পরক্ষণেই তার মুখ হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল। ওপর থেকে হাত নেড়ে ডাকল রোহিতকে। এই যে লাট সাহেব, দাঁড়িয়ে না থেকে এদিকে এসো দেখি। এই বচনামৃত শোনার পর রোহিতের গায়ের চামড়া এতটাও মোটা নয় যে সে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। সামনে এগিয়ে গিয়ে বিবস্বানের পাশে দাঁড়ালো রোহিত। বিবস্বান আঙুল তুলে ফ্যানের পাখার পেছনের অংশের ওপর যেই অংশটা ডান্ডায় আটকে থাকে সেখানে দেখালো। রোহিত ভালো করে তাকিয়ে দেখল পাখার ঠিক পেছনে বেশ পাকে পাকে জড়ানো স্বচ্ছ সরু নাইলন সুতো, যার আগাটা ছেঁড়া। নিচ থেকে অবশ্য সেটা চোখে পড়ার কথা নয়। একটা সেলোটেপও ফ্যানের পেছনের অংশে লাগানো, যেটার একটা দিক খুলে গেছে। রোহিত জিজ্ঞাসা করল, এটা কি স্যার? খুনি যেই হোক না কেন বিশাল রিস্ক নিয়েছে, আর স্বীকার করতেই হবে সে ভীষণ বুদ্ধিমান। প্লিজ স্যার, একটু খোলসা করে বলুন না। বুঝতে পারলে না? ছুরিটা এই ফ্যানের গায়ে নির্দিষ্ট ডিরেকশনে আটকানো ছিল, স্প্রিং জাতীয় একটা কিছু দিয়ে। আর ছুরির পেছনের বাটে এই নাইলনের লম্বা সুতো পাকে পাকে জড়ানো ছিল। ফ্যান যত ঘুরেছে ছুরি থেকে সুতো খুলে ফ্যানের গায়ে জড়িয়েছে ক্রমশ। মনে আছে সেদিন মাধবীর চেয়ারের নিচ থেকে ছোট একটা সি আকৃতির আংটা পেয়েছিলাম? ফরেন্সিকে পরীক্ষা করে দেখা গিয়েছে ওটা ছুরির পেছনে লাগানো ছিল। সুতো ফ্যানে পেঁচাতে পেঁচাতে একসময় ছুরির গায়ে টান লাগতেই ছুরির পেছন থেকে সুতোটা ছিঁড়ে যায়। প্লেন অ্যান্ড সিম্পল নিউটনস থার্ড ল, রোহিত। ফ্যান ফুল স্পিডে ঘুরছিল, আর ঠিক তার বিপরীত ফোর্সে ছুরিটি বন্দুকের গুলির মতো ছুটে যায় এবং সামনে মাথা সোজা করে ধ্যানে বসে থাকা মাধবীর ঘাড়ে বিঁধে যায়। এই দিকে মুখ করে এখানে, এই যে এখানে, এইভাবে বসেছিল মাধবী। বলে সামনে এগিয়ে গেল বিবস্বান। ঠিক সামনের দেওয়ালে বেশ কিছু ঘন সন্নিবিষ্ট দাগ, যেন ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন। বিবস্বান সেগুলোতে হাত বোলালো, তারপর মুচকি হেসে বলল, খুনি শ্যাডো প্র্যাকটিস করেছে। রোহিতের অভিব্যক্তিতে বিস্ময় আর চাপা থাকল না। সে কৌতূহল দমন করতে না পেরে জিজ্ঞাসা করেই ফেলল, কিন্তু স্যার, যদি মাধবী এখানে না বসতো? সেটা না ভাবার মতো কাঁচা কাজ নিশ্চয়ই খুনি করবে না। মাধবী নিজে থেকে খুন হওয়ার জন্য চেয়ার নিয়ে ঠিক এই ফ্যানের সামনে এসে বসবে, এটা তো আশা করাই অন্যায়। তাহলে এটা কোয়াইট অবভিয়াস যে খুনি নিজেই চেয়ার বয়ে এনে নির্দিষ্ট জায়গায় রেখে মাধবীকে আদর করে বসিয়েছিল। তারপর তাকে হাওয়া দেওয়ার জন্য ফ্যানটাকে তার পেছনে সেট করে দিয়েছিল। মাধবী কিছুই সন্দেহ করেনি। তবে স্যার, এরকম একটা ব্যবস্থা তৈরি করা সহজ নয়। এই জিনিস যার মাথা থেকে বেরিয়েছে
সে যে জিনিয়াস সেটা কিন্তু মানতেই হবে। শুধু মাথা থেকে বেরোনোই তো নয়, প্যানের গতি, অ্যাঙ্গেল, চেয়ার থেকে দূরত্ব সব হিসেব নিকেশ করে কনসেপ্টটাকে এক্সিকিউট করাও মুখের কথা নয়। এ কাজ যার তার দ্বারা সম্ভব নয় রোহিত। আচ্ছা, ছুরিটা ওইভাবে লাগানো রইল, কারো চোখে পড়ল না? এবার ত্রিপাঠীজি নিজে থেকেই বললেন, এমনিতে দিনের বেলায় ফ্যানগুলো ওদিকে সাইডে রাখা থাকে স্যার, আর রাতে শো শুরু হতেই ব্যাক স্টেজের আলো নিভিয়ে দেওয়া হয়েছিল। রোহিত জিজ্ঞেস করল, কেন? আসলে যেহেতু স্টেজ অন্ধকার রাখা হয়েছিল, তাই ব্যাক স্টেজে আলো জ্বললে সেই আলো স্টেজেও চলে আসার চান্স থাকতো। তাই এই নাটকটার ক্ষেত্রে শুরু থেকেই ব্যাক স্টেজের আলো নেভানো থাকতো। বিভূষণ ও রোহিত নীরবে দৃষ্টি বিনিময় করল। বিভূষণ মোহন ত্রিপাঠীকে জিজ্ঞাসা করল, আচ্ছা, সেদিন কে চেয়ার নিয়ে মাধবীকে এখানে বসিয়েছিল বলতে পারবেন? জানি না স্যার, সেদিনের পর থেকে আমিও ভেবেই যাচ্ছি যে কেন মাধবীকে এমনভাবে খুন হতে হলো। আমাদের থিয়েটারের মধ্যে থেকে কেউ এরকম কিছু করতে পারে না, বিশ্বাসই হচ্ছে না স্যার। না হওয়াই স্বাভাবিক। যাই হোক, আপনাকে একটা দায়িত্ব দিচ্ছি। সেদিন থিয়েটার হলে কে কখন এসেছিল ও মাধবীর মৃত্যুর সময় কে কোথায় ছিল তার একটা ডিটেইল ডেসক্রিপশন আমার চাই। আপনি মনে করে একটা লিস্ট করে আমাকে দিতে পারবেন? আমি চেষ্টা করব। আসলে আমিও সেদিন খুব ব্যস্ত ছিলাম, তবু যতটুকু মনে আছে অবশ্যই জানাবো। স্যার, এর অর্থ দাঁড়ায় খুনি মাধবীর কাছের লোক, যে তাকে চেয়ার টেনে বসিয়ে মাথার পেছনে ফ্যান চালিয়ে দিয়ে সেখান থেকে সরে পড়েছিল। তাই তো দাঁড়াচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, সেই আপনজনটি কে? থিয়েটার গ্রুপের সকলের সাথেই মাধবীর সুসম্পর্ক ছিল। যদি চিন্তা করে দেখি যে কাদের হাতে খুন করার মতো যথেষ্ট মোটিভ ছিল, প্রথমেই মনে আসে মুরলীধরের নাম। মাধবী ওকে বেজাত বলে অপমান করেছিল, আর এই কথাটা ও আমাদের কাছে বেমালুম চেপে গেছে। ভালোবাসার মানুষ মুখ ফিরিয়ে নিলে যদিও বা সহ্য করা যায়, জাত তুলে অপমান কিন্তু গায়ে লাগতে বাধ্য। মুরলীধরের পক্ষে মাধবীকে খুন করার যথেষ্ট কারণ রয়েছে। ত্রিপাঠীজির বর্ণনা অনুসারে সেদিন মুরলী মঞ্চে ছিল, কিন্তু বস্ত্রহরণের দৃশ্যের জন্য সে ব্যাক স্টেজে উঠে আসে। এরপরে বেশ খানিকটা সময় পরেও তাকে না ফিরতে দেখে ত্রিপাঠীজি ব্যাক স্টেজে যান। তার মানে সেই সময় বেশ কিছুটা সময় মুরলী ব্যাক স্টেজেই ছিল। যদিও হত্যার যেরকম ব্যবস্থা করে রাখা ছিল, তাতে মাধবীকে খুন করার জন্য হত্যাকারীর সেখানে উপস্থিত থাকার দরকার ছিল না। আর চিন্না স্যার, ও কি নিজের বোনকে খুন করতে পারে? অসম্ভব কিছু নয়। প্রথম দিন ওর ছবি দেখেই সন্দেহ হয়েছিল আমার। ওর ক্রিমিনাল রেকর্ডটাও ক্লিন নয়। রোহিত, তুমি একটু চেক করে দেখে নিও ওর রেকর্ডটা। সম্ভবত মারধর করে কাউকে ভয়ঙ্কর রকম জখম করেছিল। ঘটনাটা আমার হালকা মনে পড়ছে, তাও একবার চেক করে নিয়ে শিওর হওয়া দরকার, বুঝলে? বোনকে খুন করতে পারে কিনা সেটা এভাবে বলা তো সম্ভব নয়। তবে আজকাল যেভাবে নানা জায়গা থেকে অনার কিলিংয়ের ঘটনা বারবার উঠে আসছে, সেক্ষেত্রে চিন্নার ব্যাপারেও নিশ্চিন্ত হওয়া যায় না মোটেই। আচ্ছা, আর রূপেশ শর্মাকে কি সন্দেহের বাইরে রাখা যায় স্যার? দেখো, রূপেশের মোটিভ জোরালো নয়, বুঝলে, কিন্তু সে ক্ষমতাবান। আর ক্ষমতাবানদের প্রবৃত্তি হলো খুব সামান্য ঘটনাকে কেন্দ্র করেও অবলীলায় একটা অপরাধ ঘটিয়ে ফেলতে পারে, শুধুমাত্র আত্মম্ভরিতা থেকে। জেসিকা লালের কেসটা মনে করো। সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে নির্দ্বিধায় গুলি চালিয়ে দিয়েছিল হত্যাকারী। মাধবী রূপেশকে পাত্তা দেয়নি। এটা রূপেশের ইগোতে আঘাত করেছিল ডেফিনেটলি। সেই কারণে যদি তার মধ্যে প্রতিহিংসার ইচ্ছে জাগে, তাতে অবাক হওয়ার কিছুই নেই।
তাহলে এরাই আপাতত সন্দেহের তালিকায়, নাকি আরও কেউ আছে? সেভাবে দেখতে গেলে যারা সেদিন সেখানে উপস্থিত ছিল প্রত্যেকেই সন্দেহের তালিকায়। তবে এদের ছাড়া বাকি কারো মোটিভ জোরালো নয়। কিন্তু আরেকটা ব্যাপার ভুলে গেলে চলবে না রোহিত, মাধবী প্রেগন্যান্ট ছিল। সেই ক্ষেত্রে ওর সেই গুপ্ত প্রণয়ী কে ছিল সেটা আমরা এখনো জানি না। সেই ব্যক্তি কি মুরলী বা রূপেশের মধ্যে কেউ, নাকি অন্য কেউ? আরো 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 ভাবা দরকার। তারপর ধরো যেভাবে খুনটা হয়েছে তাতে বোঝা যায় যে খুনি ভীষণ ধূর্ত। সে পুলিশকে খেলাবে। স্যার, আমি একটা কথা ভাবছিলাম। রূপেশ কৃষ্ণের রোল প্লে করছিল। মহাভারতের গল্প অনুসারে দ্রৌপদীর বস্ত্রহরণের আগে মঞ্চে রূপেশের থাকার কথা নয়। বস্ত্রহরণের সময় দ্রৌপদীর প্রার্থনা সাড়া দিয়ে শ্রীকৃষ্ণ মঞ্চের এক কোণে আসবেন, তার আগে নয়। তাই যদি হয় তাহলে সেদিন কিন্তু রূপেশেরও ব্যাকস্টেজে থাকার কথা। বিভূষণ রোহিতের দিকে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর বলল, ঠিক বলেছ রোহিত, আমি এভাবে তো ভেবে দেখিনি। ওয়েল ডান। সেদিন যখন স্টেজে নাটক চলছিল তখন আপনি কোথায় ছিলেন রূপেশ? আমি? হ্যাঁ, আপনি। পাশা খেলার সিনে আপনার থাকার কথা নয়। দ্রৌপদীর এন্ট্রি না হলে স্টেজে শ্রীকৃষ্ণেরও উপস্থিত থাকার কথা নয়। সুতরাং আপনি তার মানে ব্যাকস্টেজেই ছিলেন, তাই তো? না, আমি ছিলাম না। তাহলে কোথায় ছিলেন? সিগারেট খেতে বাইরে গেছিলাম। আপনার কোনো অ্যালিবাই আছে? যদি জানতাম মাধবী খুন হবে তাহলে কাউকে সঙ্গে নিয়ে যেতাম অ্যালিভাই হিসাবে। তার মানে আপনি প্রমাণ করতে পারবেন না যে আপনি ব্যাকস্টেজে ছিলেন না? না, আমি একাই বাইরে গেছিলাম। একাই স্মোক করেছি হলের সিঁড়িতে পেছনে দাঁড়িয়ে। স্টেজে পাশা খেলা সিন চলছিল, তারপরে মাধবীর এন্ট্রি, লম্বা ডায়ালগস, তারপর আমার এন্ট্রি ছিল। হাতে অনেকটা সময় ছিল। ত্রিপাঠীজি মেকআপ রুমের সামনে দাঁড়িয়ে মাধবীকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিলেন। মাধবী দেখলাম মেকআপ সেরে বের হলো। ত্রিপাঠীজি ওকে বোঝাচ্ছিলেন ডায়ালগ ডেলিভারির সময় দুঃখের সঙ্গে কিভাবে রাগ ও হতাশার অভিব্যক্তি মেশাতে হবে। জানেন তো, এই নাটকটা ছিল শুধু মাধবীর নাটক। নায়ক নায়িকা সব কিছুই ও। তা যাই হোক, আমি ভাবলাম দেরি যখন আছে একটা সিগারেট খেয়ে আসি চট করে। তাই আর অপেক্ষা না করে হলের পিছনে সিঁড়িতে চলে যাই। কিছুক্ষণ পরে সিগারেট শেষ করে ফিরে এসে দেখি এই কাণ্ড। ততক্ষণে ব্যাকস্টেজে লোকজন জড়ো হয়ে গেছিল। মাধবীর সাথে যখন ত্রিপাঠীজি কথা বলছিলেন তখন সেখানে আপনি ছাড়া আর কে কে ছিল? চিন্না ছিল, তবে ও বেরিয়ে যাচ্ছিল। ও খুব হন্তদন্ত হয়ে ব্যাকস্টেজের দিক থেকে মেকআপ রুমের সামনে এসে বলল ও এখনই বেরিয়ে যাচ্ছে, নাটক শেষ হওয়ার আগেই এসে পড়বে। আপনি শিওর চিন্না ব্যাকস্টেজের দিক থেকেই এসেছিল? হ্যাঁ, ত্রিপাঠীজিও তো ছিলেন ওখানে, ওকে জিজ্ঞেস করুন। আচ্ছা, মুরলী কোথায় ছিল সে সময়? স্টেজে। ওই তো ওরকম অবস্থায় প্রথম দেখেছিল মাধবীকে। তবে আমার সন্দেহ আছে, আদৌ ও মাধবীকে মৃত দেখেছিল নাকি ওকে ছুরি মেরে তারপর নাটক করছিল। আর আপনি মারেননি তো? এমনও তো হতে পারে আপনিও নাটক করছেন। আফটার অল আপনিও তো অভিনেতা। ঠিক বলেছেন। খুনটা আমিও করতে পারি, প্রমাণ করার দায়িত্ব কিন্তু আপনাদের। স্যার, একটা গুড নিউজ আছে। মাধবীর মোবাইল ফোনটা সুইচ অন হয়েছে, তবে অন্য সিম দিয়ে। গ্রেট! কোথায় আছে? গাজিয়াবাদের কাছে। এক্ষুনি টিম পাঠাও, মোবাইল সমেত মোবাইলের বর্তমান মালিককে তুলে আনুক। অলরেডি পাঠিয়েছি স্যার। আপনি মিটিংয়ে ছিলেন সকাল থেকে, তাই আপনাকে জিজ্ঞাসা না করেই পাঠিয়ে দিয়েছি। ভালো করেছো। এদিকে হয়েছে কি শোনো, মিনিস্টার দ্বিবেদী কমিশনারকে ফোন করে মিষ্টি করে বকে দিয়েছেন তার ভাগ্নেকে খুনের মামলায় জড়ানোর জন্য। ওনার ভাগ্নেটি সদ্য ভূমিষ্ঠ হয়েছে কিনা দুশ্চিন্তায় রাতে ঘুমোতেই পারছেন না।
স্বপ্ন দেখে চিৎকার করছে, মাধবীকে চেয়ারে বসালো, মাধবীকে মেরে ফেললো। তার মা কান্নাকাটি করছেন, ইত্যাদি ইত্যাদি, বুঝলে? রোহিতও ম্লান হাসল। চাকরি জীবনের অভিজ্ঞতা বিবর্ষণের চেয়ে তার অনেক কম হলেও সে জানে যে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে কোনো কেসে বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়া সময় সময় কতটা মুশকিল হয়ে যায়। রোহিত বলল, স্যার, মোবাইলটা পেলেও সিমটা হয়তো পাওয়া যাবে না। সেটা পাওয়ার আশা আমিও করছি না। চোরাই ফোনের সিম সবার আগে নষ্ট করে ফেলা হয়। ফোনটা হাতে পেলে সাইবার সেলে পাঠিয়ে দাও, দেখো কিছু ডেটা রিট্রিভ করা যায় কি না। ঠিক আছে স্যার, জিনিসটা হাতে পেলে আমি দেখে নিয়ে জানাচ্ছি আপনাকে। আরেকটা ব্যাপার স্যার, মাধবীর গত 1 মাসের কল রেকর্ডস হাতে পেয়েছি। মোটামুটি আমাদের চেনা জানা সবার সঙ্গেই ফোনে ওর কথাবার্তা হয়েছে। মৃত্যুর দিন সকালে শেষ ফোনটা এসেছিল মুরলীধরের ফোন থেকে, সকাল 10টা নাগাদ। 2 মিনিট 17 সেকেন্ড কথা হয়েছিল। এর আগে 8:30টার সময় ত্রিপাঠীজিকে ফোন করেছিল মাধবী, ওই 1 মিনিট 4 সেকেন্ড কথা হয়। আগের দিন রাতে 1:45টায় রূপেশের কল এসেছিল, কথা হয়েছিল প্রায় 27 মিনিট। 27 মিনিট? আরে বাহ, সময়টাও প্রেমালাপ করার উপযুক্ত সময় বটে। তার মানে কি রূপেশের কথাই ঠিক, মাধবী ওর প্রেমের প্রস্তাবে সাড়া দিয়েছিল? তাহলে কি সেই মাধবীর হবু সন্তানের বাবা? বাবার হদিশ লাগালেই বাকিটা মিলে যাবে আশা করি। লোকটার মুখে দাড়ি গোঁফের জঙ্গল, জুলজুল করে এদিকে ওদিকে তাকিয়ে দেখছে। পুলিশ স্টেশনে যে মানুষ অমন সরল মুখে দাঁড়িয়ে থাকতে পারে সে হয় বোকা, না হয় মিটমিটে শয়তান। বিভূষণ ঘরে ঢুকতেই লোকটা লাফ মেরে মেঝেতে ডাইভ দিয়ে এমনভাবে তার পা জড়িয়ে ধরল, বিভূষণ প্রায় চমকে উঠল। স্যার স্যার স্যার, আমি গরিব মানুষ, আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না, আমি কিছু জানি না স্যার, ছেড়ে দিন স্যার। বিভূষণ হতচকিত মুখে রোহিতের দিকে তাকালো, চোখে প্রশ্ন। রোহিত ঠোঁট নেড়ে নিঃশব্দে জানালো, মাধবীর ফোনের বর্তমান মালিক ইনি। স্যার, বিভূষণ মাথা নেড়ে লোকটির দিকে তাকালো। লোকটি টানা ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে। বিভূষণ চেয়ারে বসে জিজ্ঞেস করলো, কোত্থেকে উঠিয়েছিস ফোনটা? স্যার, আমি বললাম তো আমি কিছু জানি না স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন। বলে 2 হাত জোর করে আবার ভ্যাঁক করে কেঁদে ফেলল লোকটা। বিভূষণ রোহিতের দিকে তাকিয়ে ইশারা করল। রোহিত কড়া গলায় বলল, এই তাড়াতাড়ি সব কথা বল, নইলে অন্যভাবে বলালে সেটা কিন্তু খুব একটা ভালো লাগবে না। লোকটা জুলজুল করে রোহিতের দিকে তাকিয়ে রইল। কথাটা বোধগম্য হতে বুঝি সময় লাগলো কিছুটা। তারপর বলল, বিশ্বাস করুন স্যার, আমি তো কিছু জানি না। আমি তো রেল লাইনের ধারে ফোনটাকে কুড়িয়ে পেয়েছিলাম। আমি জায়গাটাও দেখে দিতে পারবো। কবে পেয়েছিস? লোকটা যেদিনের কথা বলল সেটা মাধবীর মৃত্যুর পরের দিনের তারিখ। রোহিত বলল, পুলিশের কাছে জমা দিসনি কেন? লোভে পড়ে গেছিলাম স্যার, মাফ করে দিন স্যার। আমার ভাই বলল অনেক দামি ফোন, তাই লোভে পড়ে গেলাম। আমার ভুল হয়েছে। ভুল হয়েছে? হ্যাঁ, ক্ষমা করে দেন স্যার। ভাই বলেছিল সিম নেই ফোনে, কেউ ধরতে পারবে না। আমি ভয়ের চোটে ফোনটা খোলার সাহসই পাইনি। কাল নতুন সিম কিনে এনে চালিয়েছিলাম স্যার, কিন্তু ফোনটা লক ছিল, তাই ব্যবহার করতে পারিনি। আর আমি কিছু জানি না স্যার, আর আমি কিছু জানি না। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। ফোনে সিম ছিল না? না স্যার, ছিল না স্যার, মায়েরই বলছি, বিশ্বাস করুন স্যার। ছেড়ে দিন স্যার, স্যার 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 ছেড়ে দিন স্যার। বিভূষণ রোহিতকে ইশারা করল। রোহিত লোকটাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সন্ধ্যের পর হন্তদন্ত হয়ে বিভূষণের কেবিনে ঢুকল রোহিত। বিভূষণ তখন কম্পিউটারে মুখ খুঁজে কিছু করছিল। রোহিত এসে সামনে দাঁড়াতে মুখ তুলে তাকালো। কি ব্যাপার বলো, নতুন কোনো আপডেট? স্যার, 2টো ব্রেক থ্রু পাওয়া গেছে। বলো কি, এতদিন একখানাও পাওয়া যাচ্ছিল না, এবার একসঙ্গে 2টো? হ্যাঁ স্যার, প্রথমত অন্য একটা কেসে একজন হিস্ট্রি শিটারকে তোলা হয়েছিল। জেরার মুখে সে বলেছে মাধবী শ্রীনিবাসনের কেসের সঙ্গে জড়িত একজনকে খুন করার জন্য ওকে নাকি সুপারি দেওয়া হয়েছিল। যদিও কাজটা সে এখনও করে উঠতে পারেনি, কারণ তার আগেই অ্যারেস্ট হয়েছে অন্য একটা কেসে। কাকে?
আর কেই বা দিয়েছে সুপারি? বলছি স্যার, আগে এইটা দেখুন, মাধবীর ফোনটা। এটা আনলক করা হয়েছে, কিছু ডেটাও রিট্রিভ করা গেছে। চ্যাটের কিছু স্ক্রিনশট স্টোর করা ছিল। হোয়াটসঅ্যাপের হিস্ট্রি ক্লিয়ার করা হয়েছিল, হয়তো মাধবীই করেছিল, কিন্তু কিছু চ্যাটের স্ক্রিনশট সে রেখেছিল। বিভূষণ সোজা হয়ে বসল। কার সঙ্গে চ্যাট? মাধবীর হবু বাচ্চার বাবা? রোহিত সম্মতিসূচক মাথা নাড়ল, তারপর ফোনটা বিভূষণের হাতে এগিয়ে দিল। বিভূষণ ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে গম্ভীর হয়ে গেল, তারপর বলল, সামনে কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত হও রোহিত। এ বড় কঠিন লড়াই। ঠিক সন্ধে 6:45 নাগাদ থিয়েটার হলে বিভূষণ ও রোহিত পৌঁছলো 3জন কনস্টেবল নিয়ে। শো শুরু হবে আর 15 মিনিটের মধ্যে। চারদিকে শেষ মুহূর্তের ব্যস্ততা। বিভূষণদের ঢুকতে দেখে কলাকুশলীরা কিছুটা বিস্মিত, কিছুটা হতচকিত। মোহন ত্রিপাঠীজি এগিয়ে এলেন বিভূষণের সামনে, বিনীতভাবে বললেন, স্যার, এখনই আমাদের শো শুরু হতে চলেছে। দর্শকরাও এসে গেছেন। বলছি যে খুব ব্যস্ততার মধ্যে তো রয়েছে সকলে, কথাবার্তা একটু পরে বললে হয় না? না ত্রিপাঠীজি, হয় না। তবে বেশি সময় নেব না। শুধু মাধবী শ্রীনিবাসনের খুনিকে অ্যারেস্ট করেই চলে যাব, তারপর শো চলতেই পারে। মাধবীর খুনি এখানে? হ্যাঁ মিস্টার ত্রিপাঠী, এখানেই আছে মাধবীর খুনি। সারা ব্যাকস্টেজ জুড়ে যেন পিন পতন স্তব্ধতা। চিন্না এগিয়ে এলো, বলল, কে মাধবীকে খুন করেছে আপনারা জানতে পেরেছেন? সেটা তো আপনিও জানেন মিস্টার চিন্নাদোরাই শ্রীনিবাসন, আমাদের অনেক আগে থেকেই জানেন। মানে আমি? স্ক্রিপ্ট রাইটার হলেও অভিনয়টা আপনি মন্দ করেন না মিস্টার শ্রীনিবাসন। যাকে আপনি যখন বলবেন না আমিই বলি। এমনিতেও আপনার রেকর্ড খুব একটা পরিষ্কার নয়। বছর 5 আগে একজন রোড সাইড রোমিও আপনার বোনকে কলেজে যাওয়ার পথে বিরক্ত করতে বলে মেরে তাকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিলেন আপনি। সুতরাং বোনের খুনিকে যে আপনি ছাড়বেন না এ তো জানা কথাই। কিন্তু আপনার লোক আপাতত পুলিশের জিম্মায়, সব উগড়ে দিয়েছে সে। এবার চিন্না গর্জে উঠল, কটা লোককে আটকাবেন আপনারা? আমার দুটো হাত এখনো আছে। আমার বোনকে খুন করে খুনি ছাড় পাবে না। না, তা অবশ্য ছাড় পাবে না। বিভূষণ এবার মোহন ত্রিপাঠীর দিকে তাকিয়ে বলল, তাহলে ত্রিপাঠীজি কি বুঝছেন অবস্থা? জেলের ভিতরে তবু আইন আদালত আছে, বাইরে কিন্তু সাক্ষাৎ সমন আপনাকে মাধবীর কাছে পাঠানোর সুযোগ খুঁজছে। একবার বেঁচেছেন বলে বারবার বাঁচবেন না। মানে কি কি বলতে চান আপনি? আমি তো ঠিক বুঝতে পারছি না। বুঝতে না পারারই কথা, আমি বুঝিয়ে বলছি। তার আগে আপনি বলুন, আপনি আগে কোথায় চাকরি করতেন? আমি কেন? আমার চাকরির সঙ্গে এই কেসের কি সম্পর্ক? আরে বলুনই না। ডিআরডিওতে। ডিআরডিও মানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আপনি তো রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন, তাই না? ডিআরডিওতে আর্মস ফ্যাক্টরিতে কাজ করতেন। কি ঠিক বলছি তো? হ্যাঁ, করতাম। তাতে কি হলো? কি বলতে চান আপনি? হ্যাঁ, কি বলতে চান? আমি মাধবীকে খুন করেছি? হ্যাঁ করেছেন। আপনি আমার বোনকে খুন করেছেন। সেদিন বিকালে আমি হলে এসেছিলাম, স্ক্রিপ্টের একটা পেজ ফেলে গেছিলাম সেটা নিতে। কেউ ছিল না সে সময়। আমি দেখেছিলাম আপনি ফ্যানটা খুলে কিছু একটা করছিলেন। আমি তখন ব্যাপারটাকে গুরুত্ব দিইনি বলে সামনে গিয়ে আপনাকে জিজ্ঞেস করিনি কিছু। কাগজটা নিয়ে বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, তাতে কি প্রমাণ হয়? ফ্যানটা ঠিকমতো ঘুরছিল না বলে আমি চেক করছিলাম। আরে অদ্ভুত ব্যাপার, আমি কেন খুন করব মাধবীকে? কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? নিশ্চয়ই আছে। ছুরির গায়ে আপনার হাতের ছাপ পাওয়া গেছে। ইম্পসিবল। কেন ইম্পসিবল? আমাদের ফরেন্সিক বিশেষজ্ঞরা যে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে সেটা আপনারই। হতেই পারে না, মিথ্যে কথা বলছেন আপনি। আরে মিথ্যে বলে আমার লাভ কি? আর আপনি বা কিভাবে এত জোর দিয়ে বলছেন যে হতেই পারে না? কারণ কারণ কারণ
তখন আমি হাতে গ্লাভস পরেছিলাম। You are under arrest, Mr. Mohan Tripathi, in the charge of Madhavi Srinivasan's murder. আমি আমি আমার লয়ারের সঙ্গে কথা বলতে চাই। কথা বলবেন বলবেন, আগে থানায় চলুন, তারপর সবার সঙ্গে কথা বলবেন। তবে হ্যাঁ, একটা কথা স্বীকার না করে পারছি না, আপনি নাটক পরিচালক হিসেবে যথেষ্ট সফল সেটা জানি, কিন্তু আপনি সত্যিই একজন দুর্দান্ত ইঞ্জিনিয়ার। একটা স্ট্যান্ড ফ্যানকে এভাবে মারাত্মক অস্ত্র বানানো সহজ ব্যাপার নয়। বাই দ্য ওয়ে, ফ্যানের ভেতরের রডে খানিকটা রং চটে গেছে দেখলাম। সেখানে নিশ্চয়ই ছুরির ডিরেকশনটা ঠিক রাখার জন্য ধাতব কোনো পাইপ গোছের কিছু লাগিয়েছিলেন, তাই না? মোহন ত্রিপাঠী জ্বলন্ত দৃষ্টিতে তাকালেন বিবস্বানের দিকে। বিবস্বান বলল, আহা, চড়ছেন কেন? আচ্ছা আচ্ছা, নো প্রবলেম, আপনাকে কিচ্ছু বলতে হবে না, সে আমি খুঁজে বের করে ফেলব। আপনি সাহায্য করলে ব্যাপারটা একটু তাড়াতাড়ি হতো, এই যা। এখন চলুন, পরে ইন্টারোগেশন রুমে এসব কথা জানার জন্য তো সারা রাত পড়েই আছে। তারপর চিন্নার দিকে ঘুরে বিবস্বান বলল, আপনাকেও যেতে হবে ত্রিপাঠীজিকে খুনের জন্য সুপারি দেওয়ার চার্জে। আমার যেতে কোনো আপত্তি নেই। মাধবী আমার ছোট বোনের থেকেও অনেকটা বেশি ছিল। আমার একমাত্র বন্ধু, আমার খুব আদরের বোন। মারা যাওয়ার দিন ও সকালে আমাকে সব কিছু জানিয়েছিল। মুরলির সাথে সম্পর্কটা ভেঙে যাওয়ায় ও খুব আঘাত পেয়েছিল। সেই সময় এই শয়তান মোহন ত্রিপাঠী ওকে সান্ত্বনা দিত, ওকে মানসিক শক্তি যোগাত। এই রকমই একদিন হঠাৎই তাৎক্ষণিক দুর্বলতায় ওদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। ত্রিপাঠী বলেছিল তার নাকি স্ত্রীর সঙ্গে সম্পর্ক খুব খারাপ, ও মাধবীকে বিয়ে করবে। মাধবী প্রেগনেন্ট হয়ে পড়েছিল। ত্রিপাঠী সব শুনে একটু সময় চেয়েছিল, বলেছিল স্ত্রীকে জানাবে, আর মাধবীকে বলেছিল কাউকে কিচ্ছু না বলতে, আর তাদের কথোপকথনের সমস্ত চ্যাট হিস্ট্রি মুছে ফেলতে। আমার বিশ্বাস ছিল না মোহন ত্রিপাঠীর উপরে। স্ত্রীকে ডিভোর্স দেওয়ার সাহস ওর ছিল না। আরে ওর তো নিজের বলতে কিছুই নেই, সবই তো রেবা ত্রিপাঠীর সম্পত্তি। রেবা ত্রিপাঠী মিনিস্টার, তার উপরে বিশাল ধনী পরিবারের মেয়ে। হ্যাঁ, স্ত্রীকে ডিভোর্স দিলে পথে বসতে হতো মোহন ত্রিপাঠীকে। মাধবীকে সেই কথাগুলো বুঝিয়েছিলাম, কিন্তু আমার বোনটা খুব সরল সাদাসিধে ছিল। মুরলি, মোহন ত্রিপাঠী সবাই ওর ফায়দা লুটেছে। আমি জানতাম ত্রিপাঠী ওকে কোনো দিনই বিয়ে করবে না, কিন্তু খুন করে ফেলবে ভাবিনি। মাধবী অতটাও বোকা ছিল না। চ্যাট হিস্ট্রি মুছে ফেললেও সব কথোপকথনের স্ক্রিনশট রেখেছিল সে। সব এখন পুলিশের হেফাজতে। মোহন ত্রিপাঠীর উঁচুতলায় কানেকশন আছে জানি, কিন্তু দিল্লি পুলিশের হাত থেকে আসামি অত সহজে ছাড়া পাবে না। সেদিন মাধবী মারা যাওয়ার পর হইচইয়ের মধ্যে সবার অলক্ষ্যে ফ্যানের সাথে ঝুলতে থাকা নাইলন সুতোটা ছিঁড়ে নিয়েছিলেন ত্রিপাঠীজি। রডের বাঁধনটা খোলার সময় পাননি। চেয়ারটাও তিনিই নিয়ে রেখেছিলেন। ফ্যানটাও আদর করে মাধবীর পেছনে সেট করে সরে পড়েছিলেন সেখান থেকে। রূপেশবাবু সাক্ষী দেবেন, তাই তো মিস্টার শর্মা? সেদিন সিগারেট খেতে যাওয়ার আগে আপনি দেখেছিলেন তো যে ত্রিপাঠীজি মাধবীকে ব্যাকস্টেজে চেয়ারে বসিয়ে স্ট্যান্ড ফ্যান বয়ে এনে ওর পেছনে সেট করেছিল। ত্রিপাঠীজি সম্ভবত আপনাকে দেখতে পাননি। রূপেশ নিঃশব্দে সম্মতিসূচক মাথা নাড়ল। মৃদু কণ্ঠে বলল, সাক্ষী আমি দেব স্যার। মাধবীকে আমি সত্যিই ভালোবাসতাম, সব দেখেছি আমি। সেদিন ত্রিপাঠীজি মাধবীর পিছনে ফ্যান চালিয়েছিলেন, তখন কিছু সন্দেহ হয়নি। আমিও তারপর সিগারেট খেতে সিঁড়ির ঘরে চলে যাই। পরে মাধবীর ডেড বডিটা দেখে বুঝতে পারিনি যে ওর মৃত্যুর সাথে ফ্যানের কোনো সম্পর্ক আছে। সবাই যখন মাধবীর বডি ঘিরে ভিড় করছিল, ত্রিপাঠীজির নির্দেশে ডেকোরেশনের একটা ছেলে ফ্যানটা সরিয়ে দেয়। কেউ কিছুই সন্দেহ করেনি স্যার। বিবস্বান রূপেশের কাঁধে হাত রেখে আলতো করে চাপ দিল। তারপর রোহিতের দিকে চেয়ে বলল, চলো, ত্রিপাঠীজি আর চিন্নাকে গাড়িতে তোলো, যাওয়া যাক। এতক্ষণ শুনছিলেন
লেখিকা সমজা দাসের লেখা গল্প যবনিকার অন্তরালে। গল্পের উপস্থাপনায় সৌভিক, বিবস্বানের ভূমিকায় সুমন, রোহিতের ভূমিকায় বাবু, মোহন ত্রিপাঠীর ভূমিকায় দেবাশিস সেনগুপ্ত, রূপেশ শর্মার ভূমিকায় পার্থ, মাধবীর বাবার ভূমিকায় শম্ভু, মুরলীধরের ভূমিকায় পিনাকি, চিন্না ও ফোনচোরের ভূমিকায় আমি রাজীব। আমাদের এবারের পোস্টার ডিজাইনে রৌমু। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন গল্প শোনার জন্য। দেখা হবে পরের গল্পে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন থ্রিলার স্টেশন।